আসলে এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি বা লিখেছি। আমি আপনাকে বলি, আমি তো এই দলটাকে একদম জন্ম থেকেই দেখেছি। আমি যখন ছাত্র ছিলাম তখন বিএনপি প্রতিষ্ঠা হয়। তো প্রেসিডেন্ট জিয়ার বা জিয়া পরিবারের ব্যাটম্যান ছিলেন। একসময় উনি বিমান বাহিনীর কর্পোরাল ছিলেন পাকিস্তান বিমান বাহিনীতে। ওখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে উনি পরে সেনাবাহিনীতে ঢুকেন এবং উনি একজন ভেটারান মুক্তিযোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকারী সামরিক সচিব ছিলেন, পরে সামরিক সচিব ছিলেন উনি যখন রাষ্ট্রপতি হয়েছেন। 1980 সালে চট্টগ্রামের, যেখানে ওনার বাড়ি চন্দনাইশ, দক্ষিণ চট্টগ্রামে, ওখানে 79-এ ব্যারিস্টার আহসান নামে একজন এমপি হয়েছিলেন বিএনপির। উনাকে ব্রাজিলে রাষ্ট্রদূত করে পাঠিয়ে দিয়ে উপনির্বাচনে কর্নেল ওয়ালি ওখানে এমপি হন এবং প্রতিমন্ত্রী করা হয় উনাকে পরবর্তীতে। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সেই দুঃখজনক ট্র্যাজেডি, হত্যাকাণ্ড, এরশাদের সামরিক শাসন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আসেন 82 সালের শেষের দিকে, কর্নেল ওয়ালিকে তখন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার করা হয়। শুধু তাই না, আমি এগুলো অনেক কিছু জানি, তারপরেও দুই একটা কথা বলি আপনাকে। সে সময়ে বিএনপির সবচেয়ে সিনিয়র নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব ছিলেন আসম মোস্তাফিজুর রহমান, কর্নেল মোস্তাফিজ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন জিয়ার আমলে, এবং বেগম খালেদা জিয়ার আমলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মেজর জেনারেল মাজিদুল হক, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 10 বছর সিনিয়র, পাকিস্তান আমলের মেজর জেনারেল, এবং আরেকজন সেক্টর কমান্ডার বীরুত্তম লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী। এরা তিনজনই সামরিক বাহিনীতে কর্নেল ওয়ালির অনেক অনেক সিনিয়র। কিন্তু রাজনীতিতে বেগম খালেদা জিয়া এই কর্নেল ওয়ালিকে এত বিশ্বাস করতেন যে 1994 সালে যখন সেনাপ্রধান নিয়োগের প্রশ্ন আসে, তখন তিনি জেনারেল নাসিমের পক্ষে, এই যে কর্নেল ওয়ালি, ওই 3 সিনিয়র মন্ত্রী এবং সামরিক কর্মকর্তা সহ পুরা মন্ত্রিসভার বিরুদ্ধে গিয়ে জেনারেল নাসিমকে সেনাপ্রধান নিয়োগ করতে কনভিন্স করেন বেগম খালেদা জিয়াকে। অর্থাৎ ম্যাডাম জিয়া তাকে কি পরিমাণ বিশ্বাস করত আপনি চিন্তা করেন। এইটা আমি প্রত্যক্ষদর্শী, উনি নিজেই আমাদেরকে এইসব গল্প, কর্নেল ওয়ালি, উনি তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন। এবং যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন কর্নেল ওয়ালির হেয়ার রোডের বাসায় আমি নিজে উপস্থিত ছিলাম, আমাদের আরো 2-1 এমপি সহ। উনি নিজেই সেই ঘটনা আমাদেরকে বলছেন। অর্থাৎ আমি আপনাকে এই কথাটা বুঝাতে চাচ্ছি যে কর্নেল ওয়ালি কি পরিমাণ বিশ্বস্ত জিয়া পরিবারের কাছে ছিলেন। তারপরে 91 সাল থেকে 96 যোগাযোগ মন্ত্রী ছিলেন, খুব পাওয়ারফুল। তারপরে 96 সালে 2001 সালের নির্বাচনের আগে কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলেন। তখন তো আর এরকম মোবাইলের যুগ ছিল না, কিন্তু বেগম জিয়ার কাছে এই কথাগুলা রেকর্ড ওনার কাছে যায় এবং উনি ভেরিফাই করে দেখে যে এইসব কথাবার্তা উনি বলেছেন। ওখানে আবার আরেকটা ঘটনা ঘটে, উনি আজকে যে জামাতের পক্ষে উনি যে রাষ্ট্রপতি নির্বাচন করলেন, আপনি যে বললেন, এই জামাতকে জোটে নেওয়ার কারণে উনি ওখানে যে জামাতের যে সাতকানিয়া আসনে জামাতকে জোটের পক্ষ থেকে যে আসন ছাড়ছিল, উনি বলে যে এটা আপনি ওপেন করে দেন, আমি এখানে জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার, এদের বিরুদ্ধে আমি নির্বাচন করব। বেগম খালেদা জিয়া সেই সুযোগও দাঁড়িয়ে দিয়েছে, ঠিক আছে আপনারটাও করেন, পাশেরটা ওপেন করে দিল, জামাত করবে, উনিও করছে। আপনি দেখেন উনি ইলেকশন করছে, একটাতে জিতছে একটাতে হারছে। কিন্তু বেগম জিয়া তার বিশ্বস্ততা টেস্ট করার জন্য 2001 সালে যখন মন্ত্রিসভা করলেন, কর্নেল ওয়ালিকে মন্ত্রী করলেন না। অর্থাৎ উনি স্ট্যান্ডিং কমিটির সদস্য, সবচেয়ে পাওয়ারফুল সদস্য, কিন্তু ওনাকে মন্ত্রী করলেন না। এই যে একবার মন্ত্রী না করা, এইটা তার চলনে বলনে, এই অহংকারী কর্নেল ওয়ালি একজন মারাত্মক অহংকারী। সে পারলে এখন বলতেছে যে সে স্বাধীনতা ঘোষণা সেই করছে। এই অহংকারী লোকটা 2001 থেকে 2005 পর্যন্ত ষড়যন্ত্র করতে থাকে ভিতরে ভিতরে। 111-এর ভিতরের অন্যতম কুশীলব এই কর্নেল ওয়ালি। এবং 2006 সালে
কয়েকজন মন্ত্রী এবং আরো মনে হয় 15 জন না কয়েকজন এমপি নিয়ে সে প্রথমে ভেগে বি চৌধুরীর সাথে যোগ দিল, পরে এলডিপি করলো। এবং শুধু তাই না, আপনি যেতেই পারেন, আপনার ইচ্ছা রাজনীতি করবেন না। সবচেয়ে মারাত্মক বেঈমান বিশ্বাসঘাতকতা মীর জাফরই করছে 2008 সালের নির্বাচনে। সর্বশেষ যে জনসভা যেটা হয়েছিল, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী এবং কর্নেল ওয়ালি দুজন পল্টন ময়দানে মাফিয়া হাসিনার জনসভায় উপস্থিত থেকে হাসিনাকে পাশে নিয়ে বক্তব্য রাখছে। আমি চিন্তাও করতে পারি না বদরুদ্দোজা চৌধুরীর মতো একজন মানুষ, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন, বিএনপির রেজিস্ট্রেশন তার নামে ছিল, এমনকি বিএনপির যে পল্টনের অফিস এটাও তার নামে, শহীদ প্রেসিডেন্ট জিয়া বলে আপনার নামে লিস্ট থাকবে, এরকম বিশ্বস্ত মানুষ ছিলেন এবং দেশের রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছিলেন। কিন্তু হাসিনার সাথে গেছে, দেখেন স্বার্থের কত দ্বন্দ্ব। ঠিক কর্নেল ওয়ালি, আজকে বদরুদ্দোজা চৌধুরীর কথা বলবো না, এই যে কর্নেল ওয়ালি যখন সেদিন হাসিনার সাথে আমি জনসভায় দেখছি, সেদিন থেকে কর্নেল ওয়ালি বিং এ চিটাগনিয়ান, আমার তার প্রতি সর্বশেষ আমার ন্যূনতম সম্মান আর আমার থাকলো না। কিন্তু দেখেন ঘটনা পরিক্রমায় বেগম খালেদা জিয়া কত উদার। পরবর্তীতে হাসিনা তো তারে মন্ত্রী করে নাই, 2008 সালে সেও এমপি হয়েছে কর্নেল ওয়ালি হাসিনার সাথে মিলে, কিন্তু তারে মন্ত্রী করে নাই। যখন 2-3 বছর পাত্তা পুত্তা হাসিনা দিচ্ছে না, ব্যবহার করে যখন ডাস্টবিনে ফেলে দিয়েছে, আবার বিএনপির পিছিয়ে পিছিয়ে ঘোরা শুরু করছে জোটের সাথে। বেগম জিয়াও দেখছে দেশের পরিস্থিতি খারাপ, ঠিক আছে ওয়ালি ভুল করছে, উনি ওয়ালি বলেন, উনি ওয়ালি, আমার এখনো মনে আছে বেগম জিয়া আমাদেরকে বলতেন ওয়ালি। এই ওয়ালি আপনার আবার ম্যাডামের পিছিয়ে, ম্যাডামের সাথে দেখাও করছেন আবার। কিন্তু এই বেঈমানকে আমি নিজের মনের থেকে কোনোদিন মাফ করতে পারিনি যেদিন সে হাসিনার সাথে গেছে, হাসিনার পাশে বসে বিএনপির বিরুদ্ধে 2008 সালের, এবং এই যে বললাম না 111 অন্যতম কুশীলব কর্নেল ওয়ালি। এখন আমি আপনাকে যে কথা আপনি যে বললেন, এরপরে 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে উনি আবার অলমোস্ট বিএনপির সাথে আসলেন। উনি প্রথমে 20টা চাইলেন, তারপরে 15টা চাইলেন, তারপর 10টা চাইলেন, তারপরে 5টা চাইলেন, নাইলে ভয় দেখাইলেন যে আমি চলে যাব। তো আপনি চলে গেলে কি হবে? বিএনপির ধানের শীষের মার্কা ছাড়া কারো দাম আছে? এগুলো অতীতে প্রমাণ হয় নাই। বেঈমান এই মীর জাফর কর্নেল ওয়ালি এত বড় একজন মুক্তিযোদ্ধা হয়ে যে কত বড় আপনার ভণ্ড, কত বড় হিপোক্রেট আপনি দেখেন। উনি নিজে বিএনপি ত্যাগ করার প্রধানত কারণ দেখাইছে বিএনপি স্বাধীনতা বিরোধী রাজাকারদের সাথে যোগ করছে, এবং সেই জন্য সে 2001 সালে জামাতের তার পাশের সিটে প্রতিবাদ করে সে রীতিমতো আপনার সেই সিটে ইলেকশন করে। আর এখন এই ভণ্ড, এই প্রতারক, এই হিপোক্রেট এখন জামাতের প্রার্থী হিসেবে যোগ দিল এই আপনার রাষ্ট্রপতি নির্বাচন। আসলে হয়েছে কি, আমি এখানে আপনাকে শেষ কথাটা বলি, জামাত তো স্বাধীনতা বিরোধী। জামাত তো তারা পাকিস্তান স্বাধীনতাও চায় নাই, বাংলাদেশ স্বাধীনতা শুধু চায় নাই তা না, পাকিস্তানিদের সাথে বাংলাদেশ বিরোধী আপনার আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ করছে। এখন তাদের একজন মুক্তিযোদ্ধার নাম সামনে রাখা দরকার। কর্নেল ওয়ালি বিএনপি এ ছুঁড়ে ফেলে দেওয়ার ডাস্টবিনের একটা টিস্যু পেপার, এই টিস্যু পেপারকে তারা ব্যবহার করে যে আমাদের সাথেও মুক্তিযোদ্ধা আছে। ওই আরেক মূর্খ আরেকটা আছে মেজর আক্তার, দেখলেন না কখন হাসিনার পক্ষে বলে, কখন এখন জামাতের পক্ষে বলে। এরা হচ্ছে 2026-এর 90 রাজাকার, 90 স্বাধীনতা বিরোধী। কর্নেল ওয়ালি সবসময় বিএনপিতে ভারতপন্থী লোক হিসেবে পরিচিত ছিল। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, একদম একদম আমরা প্রথম থেকে শুনতাম সে ভারতপন্থী। কিন্তু বেগম জিয়ার এত বিশ্বস্ত ছিলেন, প্রেসিডেন্ট জিয়ার এত বিশ্বস্ত ছিলেন যে 10 জন একদিকে কথা বললেও কর্নেল ওয়ালির একজনের কথা উনি কনভিন্স হতেন, প্রেসিডেন্ট জিয়াও, বেগম খালেদা জিয়াও। কিন্তু এখানেই আজকে আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে সতর্ক করব, অতি বিশ্বস্ততা ভালো না।
অতিভক্তি চোরের লক্ষণ। সুতরাং আপনার সাথেও আজকে আপনি যে বিনয়, যে ভদ্রতা, যে সাধারণ চলাফেরা, যেরকম সাধারণ মানুষের সাথে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে ইন্টারাকশন, কিন্তু আপনার আশেপাশে অথবা আপনার ক্যাবিনেটে অতি বিশ্বস্ততা যারা দেখাবে তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। তার প্রমাণ হচ্ছে বদরুদ্দোজা চৌধুরী, তার প্রমাণ হচ্ছে কর্নেল ওয়ালি, আরো বহু প্রমাণ আছে। তো সুতরাং আজকে কর্নেল ওয়ালি ছুঁড়ে ফেলে দেওয়া ডাস্টবিনের টিস্যু পেপার জামাত তাদের মাথার তাজ বানাইছে, তাকে ব্যবহার করে বিশ্বকে দেখাতে চাচ্ছে যে আমাদের একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা আমাদের সাথে আছে, আমরা রাজাকার না। তারা রাজাকারের চিহ্ন মুছতে চায় গায়ের থেকে, কর্নেল ওয়ালিকে ব্যবহার করে বা মেজর আক্তারকে ব্যবহার করে। তো সুতরাং আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আপনার বিনয় এবং আপনার যে অসাধারণ কর্মকাণ্ড এই দেশের মানুষ আপনাকে গ্রহণ করতেছে, আপনার জনপ্রিয়তা আরো বেড়েছে, কোনো সন্দেহ নেই। আপনার সিকিউরিটি যেমন দরকার আছে, আপনার আশেপাশে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তোষামোদকারী, দুর্নীতিবাজ অথবা সিন্ডিকেট যারা আছে, দয়া করে আপনার 6 মাস শেষ হয়ে গেছে, আপনার এখন হানিমুন পিরিয়ড শেষ। এখন আপনার ভালো কাজের যেমন আমরা প্রশংসা করব, আপনার অন্যায় অবিচার দেখলে আমরা সেগুলো তুলে ধরব, এবং ক্যাবিনেটে কর্নেল ওয়ালি আছে কিনা একটু খুঁজে দেখেন, ভি চৌধুরী আছে কিনা, ব্যারিস্টার নাজমুল হুদা আছে কিনা একটু খুঁজে দেখেন, এবং আপনার আশেপাশে খুঁজে দেখেন, না হয় এরা মরণ কামড় আরেকদিন দিতে পারে। তবে আমি আমাদের বুদ্ধিমান, বিচক্ষণ, বিনয়ী শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই সুসন্তানকে ওনার বুদ্ধিমত্তার পরিচয় দিবে দেশ পরিচালনার ক্ষেত্রে উনি ইতিমধ্যেই দিয়েছেন। এবং আমি মনে করি মন্ত্রিসভা এবং পিএমও, প্রধানমন্ত্রীর কার্যালয়, এই দুই জায়গায় আপনি একটু দৃষ্টি দেন, এবং আপনার নিরাপত্তা, এই তিনটা দিকে আপনি দৃষ্টি দেবেন। আপনি ট্রাফিক আইন মানতেছেন, এটা খুবই ভালো, সাথে সাথে আপনার নিরাপত্তাটা আরো দরকার বলে সাধারণ মানুষ মনে করে, আমরাও মনে করি। তো কর্নেল ওয়ালিকে শেষ কথা আপনাকে বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2001 সাল থেকে আজকে 2026 সালে বিশ্বস্ততার যে পরিচয় দিয়েছেন, ইমানদারের যে পরিচয় দিয়েছেন, আমি এই আপনাদের এই প্ল্যাটফর্মে 2023 সালে উনি যখন গ্রেপ্তার ছিলেন নভেম্বরে, মির্জা ফখরুল তাকে প্রধানমন্ত্রী করার লোভ দেখিয়ে বিএনপি ভাঙার সর্বশেষ চেষ্টা করেছিলেন মাফিয়া। এটা আমাদের কাছে তথ্য আছে, সেই সময় গোয়েন্দা বাহিনীর দ্বিতীয় প্রধান জেলে ঢুকে ওনাকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মির্জা ফখরুল এতই একজন বিশ্বস্ত এবং ইমানদার মানুষ, ইনি কোনোদিন দল, মানুষ এবং গণতন্ত্রের সাথে বেইমানি করেন নাই। বেইমানি করেছে কর্নেল ওয়ালি, আজকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতো, আজকে প্রেসিডেন্ট আসলেই হতো কর্নেল ওয়ালি। আমি বলি আপনাকে, আজকে মির্জা ফখরুল হয়েছে। তো সুতরাং পবিত্র কোরআনে সূরা বাকারায় আছে, আল্লাহ জান্নাতে যাওয়ার দুইটি প্রধান কারণ হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। বিশ্বাস কি কি তার একটা লিস্ট আছে, ফর্দ আছে, সৎকর্ম কি কি তার একটা ফর্দ আছে। ঠিক দুনিয়াতেও মানুষ, দল এবং সরকার, আপনি যদি সৎ কাজ করেন এবং বিশ্বাস এই দুইটা করেন, তার জাজ্জল্যমান প্রমাণ হলো বিশ্বাসী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে দেশের রাষ্ট্রপতি, অবিশ্বাসী বেঈমান মীর জাফর কর্নেল ওয়ালি গার্বেজ, যে টিস্যু পেপারের মতো প্রেসিডেন্ট জিয়া বা বেগম খালেদা জিয়া ফেলেন নাই, সে নিজে নিজেই পড়ে গেছে। তবে জামাত তাকে ব্যবহার করে কিছু ফায়দা লুটতে চাইছে, আসলে সেই ফায়দাও তারা পাবে বলে আমি মনে করি না। ধন্যবাদ। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না মিস্টার মেহেদি, শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে
যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বিশ্বস্ততার যে জায়গা রয়েছে তিনি আসলে এই আহ, যাচাই বাছাইয়ের যে ব্যাপারটা রয়েছে তিনি কিভাবে করবেন, যে যাচাই বাছাই তিনি তো সবাইকে এক লাগারে বিশ্বাস করার চেষ্টা করছেন, তিনি চেষ্টা করছেন যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়। যেরকম অনেকেই ছিল, বিএনপির ভাইস চেয়ারম্যান একজন ছিল, ওনার নামটা আমার স্মরণে আসছে না, উনি কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগে যোগদান করেছেন, যোগদান করে তিনি নির্বাচিত হয়েছেন, এখন বর্তমানে তিনি জেলে আছেন, আমার নামটা স্পষ্ট মনে পড়ছে না। তারপরও যে জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে বেঈমানদের কি চিনে রাখার কি একটা সময় এসছে কিনা। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু দেখা যাচ্ছে অনেকেই তিনার যেই সম্মান সেটা সম্ভবত বজায় রাখতে পারছে না। মানুষ এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, মানুষের মুখ কিন্তু এখন আটকে রাখা যায় না, মানুষ কিন্তু এটা বলে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে চেষ্টা করছেন, আপনি এটা কিভাবে দেখেন? যে বিশ্বস্ততা যে কেউ তো ভঙ্গ করতে পারে, কিন্তু মানুষ তো জানে না কে বিশ্বস্ততা ভঙ্গ করবে। না না, সেটা জানার অনেক উপায় আছে, আপনি কেন জানবেন না? আপনি বেগম খালেদা জিয়া যখন 2001 সালে তাকে মন্ত্রী করে নেয়, তখন তো উনি বিশ্বস্ততার প্রমাণ পায়নি বলেই তো তাকে মন্ত্রিসভায় দ্বিতীয়বার নেয় নাই। সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, সবচেয়ে আপনার বিশ্বস্ত মানুষ, যখন উনি রেকর্ডটা পেলেন তখন উনি তাকে টেস্ট করার জন্য উনি তাকে এমপি বানিয়েছেন, কিন্তু মন্ত্রী করেন নাই। একইভাবে আপনি তারেক রহমান সাহেব, আমি মনে করি উনি অত্যন্ত ইন্টেলিজেন্ট, উনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, আমি জানি। ওনার সাথে যদিও 2006 সালের পরে আমার আর সামনাসামনি কথা হয় নাই, আমার সুযোগ হয়েছিল ওনার সাথে রাজনৈতিক আলোচনা করার। উনি আমাকে প্রায় 45 মিনিট সময় দিয়েছিলেন 1-to-1 2006 সালে, যখন আমি চট্টগ্রামে আমার আসামে মনোনয়ন চেয়েছিলাম। তার আগে উনি আমাকে ডেকেছিলেন। তখন আমার মনে হয়েছে উনি অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। এবং আপনি এখন দেখেন উনি যেসব কথাবার্তা বলেন এবং উনি যেসব কার্যক্রম করেন, উনি অত্যন্ত স্বল্প কথা বলে। আপনি খেয়াল করছেন, উনি এই যে জামাত ইসলামী অথবা ভারত, উনি বড় বড় প্রসঙ্গগুলা উনি কোনোদিন মুখ খুলে উনি তেমন কোনো কথা বলেন না। উনি ওনার বাবার মতো, ওনার মায়ের মতো অত্যন্ত বুদ্ধিমান। উনি কেন চিনবেন না? আমি মনে করি উনি জানেন এবং চিনেন। তবে হ্যাঁ, মানুষের তো ভুল ভ্রান্তি থাকে, আমরা তো মানুষ, অনেক সময় ফেসিনেশনের কারণে আমরা অনেক ভুল ভ্রান্তি অ্যাভয়েড করি, সেটা উনিও করতে পারেন। আমরা সেই জায়গায় ওনাদের সতর্ক করব যে আপনি অন্ধবিশ্বাস কাউকে করবেন না। অন্ধবিশ্বাস আপনার ক্ষতি করতে পারে, আপনার ক্ষতি মানে জাতির ক্ষতি, দলের ক্ষতি, দেশের ক্ষতি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 86 সালে হারিয়ে আমরা বুঝতে পারছি এই দেশ মালয়েশিয়া হয়ে যেতে পারে, সিঙ্গাপুর না হলেও। এরকম একজন ডাইনামিক, এরকম একজন বিশ্বস্ত, এরকম একজন দেশপ্রেমী মানুষ এখনো পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা যারা দেখছি বা আমাদের সিনিয়র যারা আছে, আমরা কেন প্রেসিডেন্ট জিয়াকে এখনো সম্মান করি? গুড গভর্নেন্স কাকে বলে? গুড গভর্নেন্স, সুশাসন কাকে বলে? এটা আমরা দেখছি। প্রেসিডেন্ট জিয়া ঢাকা থেকে বলছেন, আপনি জানেন এগুলো আসলে বললে অনেক আমি ইমোশনাল হয়ে যাই। রাষ্ট্রপতি জিয়ার কথা আমার তারপর মনে সংক্ষেপে একটু শেষ করতে চাই। সংক্ষেপে করি, শুধু এটা বলি যে উনি ঢাকা থেকে কোনো নির্দেশ, আপনি জানেন চুরি ডাকাতি কি পরিমাণ ছিল 75-এর আগে পরে, রক্ষী বাহিনী এবং খাদ্যের অভাব, 15 লক্ষ মানুষ মারা গেছে। আপনি চিন্তা করেন, প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় আসার পরে একজন মানুষ না খেয়ে মারা যায়নি। উনি কি সবাইকে ভাত খাওয়াই দিয়েছেন? না। সুশাসন, কোনো কেউ হোর্ডিং করতে পারবে না, ভারতে পাচার করতে পারবে না। আমার দেশের 15 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে 74-75। আমি আপনাকে বলতেছি এখানে বিশ্বস্ততার কথা। মানুষ বিশ্বাস করে কেন জিয়া পরিবারকে, বিএনপিকে কেন বিশ্বাস করে? কারণ কথা রাখে। তো এই বিশ্বাস তারেক রহমান পেয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক ভালো একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। কিন্তু ওই যে আপনি সংক্ষেপ করতে বলছেন, আসলে অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়েছে বাংলাদেশে। শুধু বলবো আপনি সতর্ক থাকবেন। অবশ্যই বিশ্বাসী মানুষ আছে, কাউকে বিশ্বাস না করা যেমন খুবই ক্ষতিকর, আবার সবাইকে বিশ্বাস করা তার চেয়েও বেশি ক্ষতিকর। সুতরাং বিশ্বাসী মানুষ যারা, তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, অবিশ্বাসীদের ব্যাপারে তো থাকবেনই। তবে সবাই মানুষ খারাপ না, এটাও আবার মনে রাখতে হবে। তো এই যে আজকে আবার শেষ কথা এটা বলি, এই বিশ্বাসী মানুষটাকে ঠাকুরগাঁয়ের মাত্র একজন জেলা সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে বেগম খালেদা জিয়া পিক করলেন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে 2009 সালে। উনি তখনই ঠিক করছিলেন খন্দকার দেলোয়ারের পরবর্তী মহাসচিব মির্জা ফখরুল। উনাকে 6 বছর, উনি 5 বছর উনি ভারপ্রাপ্ত মহাসচিব রেখে দিয়েছিলেন। অর্থাৎ তখন উনাকে টেস্ট করছেন বেগম খালেদা জিয়া। তার মানে কি? তার মানে বিশ্বাসী লোক আছে, আবার কর্নেল ওলিও আছে।
এটাও মাথায় রেখে এই কথা বলে আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।